নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব প্রবোধ কুমার সান্যালের লেখা গল্প পূরবী। তাহলে শুরু করি গল্প পূরবী। পশ্চিমে পাহাড়ের চূড়াগুলি এরই মধ্যে কখন লাল হয়ে উঠেছে। জানালা দিয়ে গোধূলির আলো প্রবেশ করে ঘরের সমস্ত আসবাবগুলি এক প্রকার রঙিন দেখাচ্ছিল। খবরের একখানি কাগজ মুখের সম্মুখে ধরে রায় সাহেব মুখ টিপে একটু হাসছিলেন। বয়স তাঁর 50-এর দিকে এগিয়ে চলেছে, কিন্তু বয়সের কথা সবসময় তার মনে থাকে না। সুন্দর সুপুরুষ, মাংসপেশি বহুল সর্বাঙ্গে একটি বয়সোচিত গাম্ভীর্য এসেছে। চুলগুলি একটু পাতলা হয়ে গেছে। হঠাৎ মনে হতে পারে মাথায় তাঁর টাক পড়তে আর বুঝি বিলম্ব নেই। অদূরে জানালার ধারে অনেকক্ষণ থেকে সম্মুখে পুরু একখানি কাগজ রেখে হাতে একটি তুলি ধরে নিরুপমা বসে বসে কী ভাবছিল। মাথায় কাপড় নেই, যে বয়সের মেয়ে তাতে সিঁথিতে সিঁদুর থাকা উচিত, তাও না। কপালের কাছে চুলগুলিতে আলো পড়ে ঈষৎ তাম্রবর্ণ হয়ে উঠেছিল। চোখের দুটি পাতা সকল সময় মনে হয় যেন জলে ভিজা বর্ষণক্ষান্ত উষার মতো। ঘনকৃষ্ণ দুটি আঁখি তারার নিবিড় বিস্ময় ও কৌতূহল একই সঙ্গে কোলাকুলি করে থাকে। সর্বদাই সে দুটি চোখ যেন কি একটি বস্তু খুঁজে বেড়াচ্ছে এবং পাবা মাত্রই তাদের বিস্ময়ের যেন আর সীমা নাই। মুখ ফিরিয়ে চেয়ে হঠাৎ নিরুপমা বলল, দুষ্টু। হাসল না, চোখ দুটি যেন সব কথা বলে দিতে পারে। কাগজটা মুখের উপর সম্পূর্ণ আড়াল করে রায় সাহেব আবার হেসে বললেন, আমি তো তোমার দিকে যাইনি, নিজের মনেই হাসছি। আবার কিছুক্ষণ চুপ করে নিরুপমা বসে রইল। পরে তুলিটা রেখে দিয়ে উঠে এসে রায় সাহেবের গলা জড়িয়ে ধরে বলল, রাগ করলে মেসোমশাই? ওই যে তোমায় দুষ্টু বললাম। রায় সাহেব বললেন, রাগ? খুব। নতুন রায় সাহেব হয়েছি, আজকাল একটু বেশি রাগ না দেখালে মানায় না। পরে নিরুপমার হাতের উপর একটু হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বললেন, অনেক দিন হলো তোর কাছে আছি, রাগের বালাই কি আমার আজও আছে রে? তার কাঁধের উপর মুখ রেখে নিরুপমা বলল, ছবি টবি আঁকা আমার দ্বারায় হবে না মেসোমশাই, শুধু আকাশটাই আঁকতে পারি, আর কিছু না। আচ্ছা, এমন কেন হয় বলো তো? আমার মনে হয় কেউ আমার চেয়ে ভালো ছবি আঁকতে পারে না, কিন্তু যেই তুলি নিয়ে বসি অমনি। রায় সাহেব আবার একটু হেসে তার গলার উপর হাত বুলিয়ে বললেন, আর গান? সে কথা ভুলে যাচ্ছিস যে দুষ্টু মেয়ে। নিরুপমা একটু হাসল, পরে বলল, আচ্ছা মেসোমশাই। কি মা, চুপ করলি যে? সে কথা শুনলে তুমি হাসবে কিন্তু। আচ্ছা, যে গান লোককে মিথ্যে মিথ্যে কাঁদায়, সে গান তোমার ভালো লাগে না? রায় সাহেব বললেন, মত প্রকাশ করলে সেই লোকেরাই যে তেড়ে আসবে। চল মা, সন্ধে হয়ে এলো, পাহাড়ি রাস্তায় এরপর বেড়াবার সুবিধে হবে না। দাঁড়াও, তুমি উঠতে পাবে না কিন্তু, আমি আসি আগে। পাশের ঘরে গিয়ে নিরুপমা শুধু শাড়িটা বদলে এলো। আয়নার কাছে গিয়ে মাথার চুলটা একবার ঠিক করে নিল। রায় সাহেব তেমনি শান্ত ছেলেটির মতো বসেছিলেন। নিরুপমা তাঁর শার্টের উপর কোটটা পরিয়ে দিয়ে বোতাম বন্ধ করে দিল। চিরুনি বিন্যাসে চুলগুলি দিল বিন্যাস করে। সিগারেটের কেসটা দিল পকেটের মধ্যে। মানিব্যাগটাও রাখল। মাটিতে বসে জুতোর ফিতে বেঁধে দিল এবং শেষকালে নিজের মোজার উপর ঘুঁটি বাঁধা জুতোটা পরে নিল। পাহাড়ের চূড়োয় বাঁধা ছোট্ট শহরটি। মানুষের বসতি এর চেয়ে আর উঁচুতে উঠতে পারেনি। নিচে অপরিসীম গভীরতা। দিন থাকতেও
দিনের আলো পূর্বেই সেখানে অবসন্ন হয়ে আসে। পাহাড়ের মায়া চিরকালের জন্য নিরুপমার চোখে জাল বুনেছে। এদিক থেকে ওদিকে ঘাড় ফিরিয়ে প্রতিক্ষণেই এত বড় আকাশটিকে সে একবার করে দেখে নেয়। নিচে প্রশান্ত দিগবলয়টাকে ঘিরে শুধু অরণ্যবহুল কতকগুলি ছায়ামূর্তি পর্বতচূড়া, মাঝে মাঝে ক্ষীণকায়া কয়েকটি গিরিঝর্ণা। দেখে মনে হয় সে নিজেই যেন চারিদিকে ছড়িয়ে আছে, নিজেকে ধরে রাখবার খেয়েই তার নেই। চলতে চলতে দুজনে কথা হয়। আচ্ছা মেসোমশাই, এমন দেশ আছে যেখানে পাহাড় নেই? আছে বই কি মা, আমাদের বাংলাদেশ। বাংলাদেশ? পাহাড় নেই সেখানে? সে কোন দিকে মেসোমশাই? রায় সাহেব বললেন, সমতল বাংলা, সবুজ গ্রাম দিয়ে ঘেরা, কোলে নদী, অশ্বত্থ গাছ ঝুলে পড়ে নদীর স্রোতের ওপর, বটের ছায়ায় তুলসীতলা, মেয়েরা সেখানে পিদিম দেয়। তুই তো জীবনে যাসনি সেখানে, জানবি কেমন করে। চোখ দুটি নিরুপমার ঢুলে আসে। পরক্ষণেই বড় বড় চোখে চেয়ে বলে, তারপর মেসোমশাই? তারপর তারপর শালিকে আর বুলবুলিতে সোনার মাঠে চড়ে চড়ে ধান খেয়ে যায়, দেবদারুর ডালে বসে ঘুঘু ডাকে, বিলের ধারে বক আর মাছরাঙা উড়ে বসে, আকাশের চাতক বলে ফটিক জল। রায় সাহেব একটু হাসলেন। মেসোমশাই, এ কি সত্যি? আরও আছে মা। নববর্ষার দিনে কদম গাছের তলায় ময়ূরে পেখম মেলে দেয়, গুরু গুরু মেঘ ডাকে, দিঘির জলের ওপর বৃষ্টির ফোঁটা পড়ে, আর ভীরু মেয়েরা বাঁশবনের অন্ধকারে তাকিয়ে থাকে, তাদের বুক কাঁপে। ও! নিরুপমা বিস্ময়ে মুখ তুলে চায়। আর আছে মুখর নারকেল বন, বাংলার কোলে মাথা রেখে নীল সাগরের মধ্যে সে ছড়িয়াছে। সাগর? সাগর তুমি দেখেছ মেসোমশাই? নীল জল? পর্বতের রাজ্য ছাড়া এ জগতের সবই যেন তার কাছে বিস্ময়, সমস্তই অপরিচয়ের রহস্য দিয়ে ঘেরা। রায় সাহেব বললেন, সেই নীল জলের ওপার থেকে আসে মলয় হাওয়া, সে হাওয়া ভারতে আর কোথাও নেই। হাওয়াতেই তো আমাদের বাংলায় রজনীগন্ধা ফোটে, বকুলের কুঁড়ি আর শিউলি। মেসোমশাই, এসব কথা তুমি তো কোনোদিন বলনি। আনন্দের উচ্ছ্বাসে নিরুপমার চোখ দুটি ঝাপসা হয়ে আসে। পাতলা দুখানি চকচকে ঠোঁট তার একটু একটু কাঁপে, ভিতর থেকে ডালিম দানার মতো দাঁতগুলি দেখা যায়। বলে, কোন দিকে মেসোমশাই আমাদের সেই বাংলাদেশ? হাত বাড়িয়ে রায় সাহেব দেখিয়ে দেন। ওই দূরে দেখছিস, ওই যে মাটির তলা থেকে একটি তারা ফুটে উঠছে আকাশের কিনারায়, ওই দিকে বাংলা। ওই দিকে? আমি মনে করেছিলাম বুঝি পশ্চিমে, সূর্য যেদিকে অস্ত যাচ্ছে। না, ওদিকে পাঠান দেশ কাবুল, ওদিকে আসে যুদ্ধের চিৎকার, ডাকাতি, লুঠতরাজ, ওদিকে মানুষে মানুষে কামড়াকামড়ি, খুনোখুনি। মুখ তুলে নিরুপমা আবার ফ্যাল ফ্যাল করে তাকায়। দুই চোখে তার অসহায় অদম্য কৌতূহল আবার স্পষ্ট হয়ে ওঠে। বলে, যুদ্ধ, খুনোখুনি? মেসোমশাই, তাদের কি এতটুকু দয়ামায়া নেই? বঞ্চিত হতভাগ্য সেই পশ্চিমের মানুষদের প্রতি অপার করুণায় তার চোখ দুটি আবার ছোট হয়ে আসে। রাত্রির নির্বাক নিঃশব্দতায় ঘরখানি আচ্ছন্ন হয়ে ওঠে। সোফায় হেলান দিয়ে রায় সাহেব গড়গড়ার নলটা এক একবার টানেন এবং তাঁর মুখোমুখি একখানি আরাম কেদারায় বসে নিরুপমা ইংরাজি খবরের কাগজখানি নাড়াচাড়া করে। টিপয়ের উপর আলোটা জ্বলে। মেয়েটির মুখে কোনো রেখা নেই, চোখে যেন সেই শৈশবকালের সরলতা। আনন্দ বেদনার কোনো দোলা সে মুখে নেই। প্রদীপের আলো সে মুখের উপর যখন পড়ে, মনে হয় সেখানে বর্ষণ পাণ্ডুর আকাশের আভাস আছে,
পর্বত কান্তারের রিক্ততা আছে, গোধূলির আলো আছে, আর আছে অরণ্যের নেবিড় ছায়া। মানবধর্মের আর কোনো ইঙ্গিত কি সে মুখে আছে? একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে রায়সাহেব বললেন, তারপর নিরুমা? খবর? নিরুপমা বলল, তেমন খবর আর? ওহ, আর একটা আছে মেসোমশাই, দাঁড়াও বলছি। সীমান্ত প্রদেশের একটি নারী হরণের সংবাদ। স্পষ্ট দিবালোকে অন্দরের নিরাপদ আশ্রয় থেকে একটি সুন্দরী মহিলাকে মুখ বেঁধে ভয় দেখিয়ে দস্যুরা চুরি করে নিয়ে গেছে। এখনও তার কোনো তল্লাশ পাওয়া যায়নি। হাত কেঁপে কাগজখানা মাটিতে লুটিয়ে পড়ল। সহসা কে যেন তার গলার টুটি টিপে ধরেছে। অস্ফুট ক্লান্ত কণ্ঠে সে শুধু বলতে পারল, মেসোমশাই। রায়সাহেব চোখ বুজে একটুখানি ক্ষীণ হাসি হাসলেন। বললেন, কি মা? স্ত্রীলোককে চুরি করে নিয়ে গেল? মানুষ মানুষকে চুরি করে? বিস্ফারিত দৃষ্টিতে বাইরের কালো আকাশের দিকে চেয়ে সে আবার বলল, মেসোমশাই, চুপ করে আছো যে? তুমি বুঝি আশ্চর্য হওনি? এ কি তাদের পাপ নয়? রায়সাহেব বললেন, মানুষ এর চেয়েও বড় পাপ করে নিরুমা। এর চেয়েও? ও। নিরুপমার কম্পিত দুটি দৃষ্টি ছলছল করে আসে এবং আরও কিছু বলতে গিয়ে তার আওয়াজ রুদ্ধ হয়ে আসে। সংসার যেন তার চোখে দুর্ভেদ্য অজ্ঞতায় ভরা। আকাশের মেঘ আর পথের ধুলো দুই তার কাছে সমান জটিল এবং পরম রহস্যময়। দিনের বেলায় সে যা শোনে এবং ভাবে, রাত্রে তাই আবার স্বপ্ন দেখে। সেদিন দেখল চারিদিকে যেন তার কোলাহল করে উঠেছে। ভয়ার্ত তাড়নায় পৃথিবীতে কোথাও শান্তি নেই। মদমত্ত বলদৃপ্তের পরস্পর হানাহানি, যুদ্ধ, মারি মরক, মন্বন্তর। আর দেখল বহু দূরে, হয়তো এ পৃথিবীর বাইরে, একখানি শস্য শ্যামল ছায়া শীতল ভূমিখণ্ড। উৎপীড়িত মানবজাতির প্রলোভনের মতো সেখানে বন বনান্তরের বসন্ত শোভা, হরিৎক্ষেত্রে হরিণের দল ছুটছে আর বুলবুলিতে খেয়ে যাচ্ছে ধান। তুলসীতলায় প্রদীপ দিয়ে লাজুক ভীরু মেয়েটি প্রণাম করছে। এমন সময় এলো মূর্তিমাম নির্মম দস্যুতা। ঝরে গেল আলো নিবে। দয়াহীন কঠিন বাহু দিয়ে হিঁচড়ে হিঁচড়ে মেয়েটিকে টেনে নিয়ে গেল। নদ নদী প্রান্তর পার হলো। তারপরেই তন্দ্রা ছুটে গেল। বেতসপত্রের মতো সে তখন থরথর করে কাঁপছে। পদ্ম পলাশের মতো চোখ দুটি তখন তার সত্যিই ভয় বিহ্বল হয়ে উঠেছে। আর একটু হলেই সে হয়তো চিৎকার করে উঠত। কম্পিত রুদ্ধ কণ্ঠে ডাকল, মেসোমশাই। কি মা? তাড়াতাড়ি নিরুপমা উঠে দাঁড়াল। বলল, তুমি জেগেছিলে এতক্ষণ? আমি মনে করি বুঝি। একটু হেসে রায়সাহেব বললেন, জেগে আছি শুধু তো আজ নয় মা, বহুদিন থেকে তোর মাথার কাছে এমনি করেই জেগে আছি। ভয় হয়েছিল বুঝি নিরুমা? অপরিসীম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতায় গলা বুঁজে এলো। কাছে গিয়ে হেঁট হয়ে তার কপালের উপর মাথাটি রেখে গলা জড়িয়ে ধরে গদগদ কণ্ঠে বললে, তুমি আমার জন্য অনেক করেছ মেসোমশাই। আমার জন্যে তুমি। এমন সময় বাড়ির নিচের দিকে পাথর বাঁধানো গড়ানি রাস্তাটা, যেটা অনেক দূরে গোরস্থানের কাছে গিয়ে মেশেছে, সেখানে একসঙ্গে অনেকগুলো জুতোর শব্দ স্পষ্ট হয়ে উঠল। মুখ তুলে নিরুপমা বললে, কে ওরা মেসোমশাই? এত রাত্রে অন্ধকারে? এ পথ দিয়ে ওরা রোজই যায় মা। রোজ যায়? দেখি তো। উঠে গিয়ে নিরুপমা জানালার কাছে দাঁড়াল। পথের মুখে একটা সরকারি গ্যাসের আলো জ্বলছে। গলা বাড়িয়ে সেই দিকে তাকিয়ে ভীত উদ্বিগ্ন কণ্ঠে সে বলতে লাগল, মেসোমশাই, ওরা সব গোরা সৈন্য, হাতে সকলের এক একটা টর্চের আলো। সকলের সঙ্গেই যে এক একটি মেয়ে। স্ত্রীলোক সঙ্গে নিয়ে এত রাতে।
এবং তারপর হঠাৎ কি যেন লক্ষ্য করে লজ্জায় দুহাতে মুখ ঢেকে নিরুপমা তাড়াতাড়ি সরে এলো। তার অপরাধী যেন সবচেয়ে বেশি। মিনিট কয়েক নিঃশব্দে কেটে গেল। একসময়ে মুখ ফিরিয়ে নিরুপমা বলে উঠল, তোমার কি কিছুই বলবার নেই মেসোমশাই? শান্ত সংযত সস্নেহ কণ্ঠে রায়সাহেব বললেন, ওসব কিছু নয় মা, ওরা অমনি গোরস্থানের দিকে রোজই যায়। রাত অনেক হয়েছে, তুমি শুয়ে পড়োগে। আচ্ছা থাক, আমি আলোটা নিভিয়ে দেবক্ষণ। পুষ্পস্তবকের মতো দুলতে দুলতে নিরুপমা গিয়ে মুখ গুঁজে শুয়ে পড়ল। দিন কয়েক বাদে একদিন সকালবেলা 9টা-10টার সময় ডাক শুনে নিরুপমা বেরিয়ে এসে দরজার কাছে দাঁড়ালো। রায়সাহেব বললেন, অতিথি এরা, কাশ্মীরের ফেরত দিল্লি যাবেন, ও বেলায় মোটর ছাড়বে, রাস্তা থেকে ধরে নিয়ে এলাম নেমন্তন্ন করে। স্বামী স্ত্রী দুজনেই অল্প বয়সী। ঘোমটা টানা বউটি এসে নিরুপমার হাত ধরল। স্বামীটির হাত ধরে রায়সাহেব বললেন, বহু ভাগ্যে অতিথি মেলে, এসো ভায়া, ঘরে বসে ততক্ষণ চা খাওয়া যাক। ঘরে বাইরের অনর নিবিড় শান্তিটা তবু যা হোক একটুখানি মুখর হয়ে উঠল। চমৎকার অতিথি। ঘণ্টাখানিক দেরি লাগল না সকলের সঙ্গে এক হয়ে মিশে যেতে। রায়সাহেব বললেন, না না, কোনো লজ্জা নেই, সতীশকে ভায়া বলে ফেলেছি, সুতরাং তুমিও আমার সঙ্গে কথা কইবে সুলতা। সুলতা লাজুক মেয়ে নয়। আজ্ঞে হ্যাঁ, এইবার তাহলে মুখ ফিরিয়ে চলে যান, ভাসুরের সঙ্গে বাঙালির মেয়ে কথা হয় না। সতীশ হো হো করে হেসে উঠল। নিজের সুন্দরী স্ত্রীর সম্বন্ধে তার একটুখানি দুর্বলতা আছে, সচরাচর যা হয়ে থাকে। বলল, দেখলেন দাদা, দেখলেন, ওর সঙ্গে কথায় পেরে ওঠা শক্ত। আত্মীয়তাটা যেন উভয় পক্ষের মনে লুকিয়েছিল। রায়সাহেব বললেন, তাহলে শোনো সুলতা দিদি, ভারিককে ভাসুর হতে গিয়ে আনন্দের পথ বন্ধ করতে যায়নি, সুতরাং মা বলাটা আপাতত স্থগিত রেখে দিদি চালাই। রাজি আছো তো ভাই? খুব, বলে সুলতা হাসতে লাগল। তবে ভাই, আমাদের এবেলা পরিবেশন করে খাওয়াও। বাংলার লক্ষ্মী তুমি, তোমার হাতে বহুকাল অন্নগ্রহণ করা হয়নি। রান্না বান্না চড়ল। বেশ খানিকটা গোলমাল শুরু হয়ে গেল। হাতে চুড়ি, তাগা, বালা, গলায় হার, কানের দুল, সিঁথিতে সিঁদুর, পরনে বেনারসি শাড়ি, তার পিছনে আছে গৃহস্থালির মাধুর্য, স্বামী স্ত্রীর ভালোবাসা। নিরুপমা নিঃশব্দ বিস্ময়ে তাকিয়ে রইল। এরা যেন তার কাছে অপরিচিত মানব মানবী। চোখ দিয়ে শুধু দেখতেই পারে, কিন্তু মন দিয়ে আপনার বলে গ্রহণ করতে পারে না। হাত ধরে সুলতা বলল, কি ভাই, কথা বলছো না যে? কথা? কি কথা সে বলবে? কেমন করে আরম্ভ করবে? কথা শুনে কথার উত্তর দেবে কি করে? সুলতার হাতের মধ্যে অবশ শিথিল হাতখানি তার একান্ত সংকোচে কাঁপতে লাগল। কম্পিত কণ্ঠে বলল, আমি জানি নে। গলা ধরে সুলতা বলল, বাংলা কথা তো জানো? পিছন দিকে মাথাটা একটু সরিয়ে নিয়ে নিরুপমা বলল, আমি যা বলি সবই মেসোমশায়ের কথা, তিনি আমায় শিখিয়েছেন। সুলতা ছাড়ে না, বলে, আমার কাছে তুমি চুপি চুপি নিজের কথা বলবে তো? নিজের কথা? সে কি? এমন সময় সতীশ এসে ঢুকল। এদিকে ওদিকে ঘাড় ফিরিয়ে বিস্ফারিত ভয়ার্ত দৃষ্টিতে নিরুপমা তার দিকে তাকালো। সুলতার হাত থেকে নিজেকে মুক্ত করল না। অপরিচিত পুরুষের দৃষ্টির কাছে নারীসুলভ কোনো লজ্জাও তাকে স্পর্শ করল না। শুধু ভয় ব্যাকুলতার মর্মান্ত উত্তেজনায় সুলতার দুটি নিটোল বাহুর মধ্যে বারবার তার সর্বশরীর ঘেমে উঠতে লাগল। সতীশ বিস্ময়ে ও লজ্জায় আরক্ত মুখে সেই পথেই আবার বেরিয়ে চলে গেল।
সুলতা তাকে ছেড়ে দিয়ে বলল, আশ্চর্য মেয়ে তো তুমি। সতীশের পথের দিকে নিরুপমা তেমনি করেই তাকিয়েছিল। একবার মুখ ফিরিয়ে ধীরে ধীরে সে বলল, খবরের কাগজ আপনি পড়েন? নারী হরণের সেই খবরটা। সে কথাটি বোধ করি আজও সে ভুলতে পারেনি। পুরুষ জাতির প্রতি তার বিতৃষ্ণা নয়, কেমন যেন একটা বিভীষিকা জন্মে গেছে। কিন্তু সুলতা কিছুই জানে না। বলল, তোমার শ্বশুরবাড়ি কোথায় ভাই? বাংলাদেশে নয় বুঝি? ঘাড় নেড়ে নিরুপমা জানালো, না। তোমার স্বামী নেই? ও। রায় সাহেব এসে ঘরে ঢুকলেন। কথাগুলি তিনি শুনতে পেয়েছিলেন। বললেন, বিয়ে হয়েছিল ভাই একদিনের জন্যে, পরদিন বিধবা হয়ে 10 বছরের মেয়ে। ভাবলাম ভাগ্যের ইঙ্গিত হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে বড় সত্যি। নিরুপমা চেয়ে রইল এক অদ্ভুত দৃষ্টিতে। কোনো ঔদাসীন্যও নেই, বিষণ্ণতাও নেই। নিজের জীবন সম্বন্ধে কোনো স্মৃতিই যেন তার মনে জাগে না। রায় সাহেব আবার বললেন, সেই থেকে বুঝলে দিদি, আমি ওকে ছাড়তে পারিনি। অনাথা বলে নয়, আমি ছাড়া ওর কেউ নেই সেজন্যেও নয়, ওকে আমি চিনি তাই জন্যে। ও আমার চিরকালের বন্ধু হয়ে গেছে। সুলতার চোখে জল এলো। নিরুপমা তেমনি করেই রায় সাহেবের দিকে তাকিয়ে রইল। চোখে তার যেমন মমতা, অপরিমিত শ্রদ্ধা। সে চোখ দুটি প্রতিনিয়তই যেন অন্তরের ভাষাটি প্রকাশ করে বলে, মেসোমশাই, তুমি আমার অনেক করেছ। বেলা বেশি হয়ে যাচ্ছিল। খাবারের আয়োজন হলো। সুলতা খাবার এবং রায় সাহেব রস পরিবেশন করলেন। খেতে বসে সতীশ বলল, ঋণী রইলাম দাদা। একটু হেসে রায় সাহেব বললেন, সত্যি? তাহলে ভায়া আমি একটু বেশি ব্যবসাদার। মনে করে কোনো এক সময় তাড়াতাড়ি এসে আমার ঋণটা পরিশোধ করে যেও। ধার আমি ফেলে রাখিনি। সতীশ এদিক ওদিক চেয়ে হাসতে লাগল। সুলতাও হাসল। কিন্তু দেখা গেল অজ্ঞ শিশুর মতো সহজ স্মিতমুখ নিয়ে নিরুপমা একধারে বসে রয়েছে। তার নির্বোধ দৃষ্টিতে রসালাপের কোনো ছায়াই পড়েনি। কুণ্ঠিত সংকুচিত দৃষ্টিতে সতীশ তার দিকে চেয়ে চেয়ে দেখে। এ মেয়েটি যেন তার কাছে দুর্গেয় রহস্য হয়ে রইল। সুলতা বলল, আর কি দেশে আপনারা ফিরবেন না? দেশে? রায় সাহেব বললেন, ফিরব বই কি, আর বেশি দেরি নেই। বছর 15 বাদে পেনশন হয়ে গেলেই দেশে চলে যাব। সুলতা বা সতীশ কেউই একথা হাসল না। বিস্মিত ও ব্যথিত দৃষ্টিতে রায় সাহেবের দিকে তাকাল। এদের এই দীর্ঘ 15 বছর কেমন করে যে কাটবে তা যেন স্পষ্ট চোখের সামনে ফুটে উঠল। সে 15 বছরের প্রত্যেকটি দিনের মতোই নিরানন্দ, বিষণ্ণ ও শ্লথ গতি। সতীশ বলল, হয়তো এই বছরের মধ্যে আরও 2-1 অতিথি আসবে, কি বলুন দাদা? নিরুপমার দিকে একবার তাকিয়ে রায় সাহেব বললেন, আসতেও পারে। আর হয়তো তোমাদের মতোই তারা একবার এসে জিজ্ঞেস করে যাবে, আর কতদিন বাকি, সময় কি তোমাদের হয়ে এলো? আর আমরা বলবো, না, দিন আমাদের এখনও ফুরোয়নি, পেনশন এখনও নেওয়া হয়নি। সুলতা হঠাৎ মুখ ফিরিয়ে চোখের জল চেপে রইল। আর সতীশ দেখল দরজার পাশে নিরুপমা ঠিক তেমনিই বসে আছে। এতক্ষণ কি কথাবার্তা যে হয়ে গেল তাতে যেন তার কিছুই যায় আসে না। বিদায় আসন্ন হয়ে এলো। 50 মাইল প্রায় এখান থেকে মোটরে গেলে তবে একটি পাহাড়ি রেল স্টেশন পাওয়া যাবে। সকাল সকাল বেরোনো চাই। চুপি চুপি সুলতা বলল, তুমি ওর সঙ্গে একটি কথাও কইলে না ভাই? অপরিচিত পুরুষের সঙ্গে কথা কইতে হবে শুনেই নিরুপমা যেন সংকুচিত হয়ে পড়ল। সে বরং সতীশের কাছে গিয়ে চুপ করে দাঁড়াতে পারে, কিন্তু কথা কেমন করে সে বলবে?
সুলতার কাছে দাঁড়িয়ে সে মাথা হেঁট করে রইল। সুলতা তার কাঁধের উপর হাত রেখে বলল, ডাকব? ভীত দুটি বড় বড় চোখ তুলে সে বলল, ভয় করে। ভয়? তবে থাক। সুলতা একটু অপ্রস্তুত হয়ে আড়ালে গিয়ে যাবার আয়োজন করতে লাগল। জিনিসপত্র বাঁধাই ছিল। পাহাড়ি কুলিটা সেগুলো পিঠের উপর বেঁধে নিয়ে হেঁট হয়ে এক অদ্ভুত ভঙ্গিতে চলতে লাগল। রায় সাহেব বললেন, চলো ভায়া, সানি ব্যাংক পর্যন্ত যাই তোমাদের সঙ্গে। ওখানেই ভাড়াটে মোটর গাড়ি দাঁড়ায়, চলো পৌঁছে দিয়ে আসি। যাবার সময় সুলতা শুধু বলল, কিছু মনে করো না ভাই, তোমার নিজের কথা জিজ্ঞাসা করে হয়তো তোমাকে দুঃখ দিয়ে গেলাম। নিরুপমা বলল, কই না, তা তো আমার মনে হয়নি। সকলে মিলে পথে গিয়ে নামল। নিরুপমা গিয়ে বারান্দায় দাঁড়াল। বিদায়ের সময় না পড়ল তার নিঃশ্বাস, না এলো মুখে কোনো সম্ভাষণ। নিঃশব্দ নির্বিকার দৃষ্টিতে পথ চেয়ে সে রইল। খানিক দূর গিয়ে বোধহয় অন্যায় হবে এই ভেবে সতীশ একবার ফিরে দাঁড়িয়ে তার দিকে চেয়ে ছোট একটি নমস্কার জানাল। কিন্তু সে ভদ্রতার প্রতিদানে নিরুপমা তার বোবা ও নিরর্থক দৃষ্টি মেলে শুধু দাঁড়িয়েই রইল, এক চুল নড়ল না পর্যন্ত। সতীশের মনে হলো, সে কি পাথর? সন্ধ্যার পর রায় সাহেব ফিরে এসে চেয়ারের উপর বসলেন। নিরুপমা তাড়াতাড়ি এসে তার জামার বোতাম খুলে দিতে লাগল। পরে জামাটা খুলে একটা হুকে যত্ন করে টাঙিয়ে রেখে জুতোর ফিতে ও মোজা খুলে দিল। রায় সাহেব বললেন, একলা আমাকেই শুধু তোর ভালো লাগে না নিরুমা? সঙ্গে কেউ থাকলে বোধহয় তোর অসুবিধে হয়, কি বলিস? নিরুপমা একটু হাসল। পরে উঠে একবার ঘরের মধ্যে গেল এবং পুনরায় বেরিয়ে এসে বলল, এই রুমালখানা ওরা যাবার সময় ফেলে গেছেন মেসোমশাই, বোধহয় ভুলে কোনো রকমে। রুমাল? কই দেখি। রুমালখানি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে রায় সাহেব বললেন, সিল্কের রুমাল দেখছি। এই যে সতীশের নাম লেখাও রয়েছে এই কোণে। অনেক দূর এতক্ষণ চলে গেছে, ঠিকানাও রেখে যায়নি। তাহলে কি হবে? তুলে রেখে দেওয়া ছাড়া আর উপায় কি মা? যদি কোনো দিন আবার দেখা হয়ে যায়। রুমালখানি আবার হাতে করে নিয়ে নিরুপমা ঘরের মধ্যে গেল। রায় সাহেব তার পথের দিকে চেয়ে রইলেন। 20টি বছর তারপর পার হয়ে গেছে। বাংলার এক নিভৃত পল্লীতে, চারিদিকে শালবন, কাছেই ছোট কাঁসাই নদী, পিছনে দিগন্ত বিস্তার ধানের ক্ষেত, সেখানে শালিক আর বুলবুলির ঝাঁক চড়ে বেড়ায়। মাঠের ধার দিয়ে, বনের কিনারা দিয়ে গ্রাম্য পথখানি প্রায় নদীর কোলে গিয়ে মিশেছে। নদীতে খেয়া চলে। শীতের শেষে চর জেগে ওঠে। ওপারে চৈত্র সংক্রান্তির মেলা বসলে এপারের যাত্রীরা হেঁটেই পার হয়ে যায়। সমাজ বিচ্ছিন্ন দুটি সঙ্গীহীন নরনারীর আবার এইখানে দেখা মেলে। রায় সাহেব এখন বৃদ্ধ। অলক্ষ্যে অজ্ঞাতে মাথার চুলগুলি সাদা হয়ে গেছে। ললাটে তার সায়াহ্ন দিনের রেখা, চোখে অবসন্ন বার্ধক্য। পল্লীর ধূসর সন্ধ্যা আজও তাদের কাছে তেমনি বাণীহীন বিষণ্ণ বিধুর। নির্বান্ধব নিঃসঙ্গ ঘরখানির মধ্যে আজও তেমনি অবিচ্ছিন্ন শান্তির কণ্ঠ রোধ হয়ে আসে এবং আজও তার পদতলটি আশ্রয় করে একান্ত মমতাময়ীর মতো নিরুপমা ম্লান প্রদীপ শিখার দিকে চেয়ে বসে থাকে। মাথার চুল তার কয়েকগাছি সাদা হয়ে গেছে। কপালের মুখে প্রৌঢ়ত্বের জীর্ণতা। সুন্দর দুখানি হাতের মাংস ঝুলে পড়েছে, চোখ দুটি অকম্পিত, আত্মসমাহিত। শাড়ির বদলে পরনে শুধু সাদা থান। তপক্লিষ্টা বিশীর্ণ দেহা তাপসী নিরুপমা। রায় সাহেব মাঝে মাঝে তার দিকে তাকান। ভাবেন, এ তিনি কি করেছেন? নারীর আশ্রয়দাতা হতে গিয়ে তিনি যে তিলে তিলে তার শৃঙ্খলাবদ্ধ যৌবনকে হত্যা করেছেন। এ যে অন্যায়, এ যে পাপ। পরম যত্নে তিনি তাকে লালন পালন করেছেন,
কিন্তু ওই একান্ত নির্ভরশীলা মেয়েটির সারা জীবনের আনন্দটুকুকে নির্বাসিত করে দেবার অধিকার কে তাকে দিয়েছিল? ধীরে ধীরে উঠে তিনি বাইরে চলে যান। বারান্দায় পায়চারি করে বেড়ান। অন্ধকার রাত্রির দিকে তার ক্ষয়ক্ষীণ শীর্ণ দৃষ্টি মেলে দিয়ে হয়তো ভাবেন, প্রতিদিন প্রতি পলে ওই মেয়েটি তাঁর দেওয়া মরণের রস ক্রমাগত অঞ্জলি ভরে পান করেছে। এ তিনি কি করলেন? তিমির রাত্রির পুঞ্জ পুঞ্জ অন্ধকার নিরানন্দ মুখ জীবনের অভিশাপের মতো তাকে চেপে ধরে। কেউ? নিরুমা? নিরুপমা সরে এসে একটি হাত তাঁর ধরে বলল, ঠান্ডা লাগবে যে মেসোমশাই, ভেতরে এসো। ভেতরে নিয়ে গিয়ে কাছে বসিয়ে নিরুপমা হঠাৎ বলল, এ কি, চোখ দিয়ে তোমার জল পড়ছে যে মেসোমশাই? দিনরাত আজকাল তুমি যেন। রুদ্ধ কণ্ঠে রায়সাহেব বললেন, ক্ষমা চাইতে যে লজ্জা করে মা, তাই তো চোখে জল আসে। নিরুপমা চুপ করে রইল। আজও যেন সে নিঃশব্দে বলছে, তুমি আমার জন্যে অনেক করেছ মেসোমশাই। খানিকক্ষণ পরে রায়সাহেব বললেন, বুকের কাঁপুনিটা আজ আবার একটু বেড়েছে মা, সেই ওষুধটা যদি একবার। বলতে বলতেই নিরুপমা উঠে দাঁড়ালো। বলল, ও ঘরে বাক্সের মধ্যে আছে, এখনই এনে দিচ্ছি, খেলেই কমে যাবে। বলে সে বেরিয়ে গেল। সেই যে গেল আর আসে না। আলোটাও হাতে করে নিয়ে গেছে। ঘর অন্ধকার। গলা বাড়িয়ে রায়সাহেব বললেন, খুঁজে না পাস তো থাক না আজকে, বরং আজকের মতো একটু কমে গেছে, কাল সকালে বরং। কোনো সাড়া এলো না। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। দরজা পার হয়ে বারান্দা দিয়ে এ ঘরে এলেন। দেখেন বাক্স খোলা, কতগুলো জিনিসপত্র এলোমেলোভাবে মেঝের উপর ছড়ানো। আলোর দিকে চেয়ে নিরুপমা নিঃশব্দে বসে রয়েছে, ঠিক পাথরের মতো। বললেন, রাত অনেক হয়েছে মা, এরপর খাওয়া দাওয়া করলে থাকবে ওগুলো পরে, কাল সকালে গোছালেই হবে। কিয়ৎক্ষণ পরে আবার তিনি বললেন, আজ তোর মুখখানি কিন্তু বড় ক্লান্ত হয়েছিস না মা? শরীরটাও যেন তোর কদিন থেকে কথা করছিস নে যে। নিরুপমা তবুও কোনো কথার উত্তর দিল না। রায়সাহেব বললেন, ওখানা কি মা তোর হাতে? রুমাল? সিল্কের মনে হচ্ছে যেন, ভারী চমৎকার তো। দিবি মা আমাকে নতুন বছরের উপহার? ও কি, রাগ করলি বুঝি ছেলের ওপর? নিরুমা? নিরুপমা ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাঁর দিকে তাকালো। আলোয় দেখা গেল বড় বড় দুফোঁটা জল তার চোখে চকচক করছে। এতক্ষণ শুনলেন প্রবোধ কুমার সান্যালের লেখা গল্প পুরবী। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।